My dear students, how are you? I think you are all well. Okay, today's lesson verb. We will learn today about verb. So let's start. We will do it as part 1 today. Are you ready? Okay. ওকে ডিয়ার্স, যেটা বলছিলাম টুডেস লেসন আমাদের আজকের পার্ট হচ্ছে ভার্ব, যেটা তোমাদেরকে আগে বলেছি, কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের আজকের পার্ট হচ্ছে ভার্ব। ওকে, সো আজকে আমরা শিখবো হোয়াট ইজ ভার্ব অ্যাকচুয়ালি, অর্থাৎ ভার্বটা কি। ভার্বটা হচ্ছে ক্রিয়াপদ, তাই না? ভার্বটা হচ্ছে ক্রিয়াপদ। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, সে 8 প্রকারের একটা প্রকার হচ্ছে ভার্ব, তাই না? তো সেই ভার্বটা সম্বন্ধে আমরা আজকে শিখবো এবং কাইন্ডস অফ ভার্বস জানবো, অর্থাৎ ভার্বের প্রকারভেদ, কি ভার্ব রয়েছে, অ্যান্ড অ্যাবাউট দ্য ডিফারেন্ট ভার্বস, অর্থাৎ বিভিন্ন ভার্ব অর্থাৎ ক্রিয়াপদগুলো সম্পর্কে আমরা আজকে মিনিমাম জ্ঞানটা অর্জন করব। ঠিক আছে, আমাদের যতটুকু আমাদের এই ক্লাস অনুযায়ী যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা গ্রহণ করব। তবে আমি তোমাদের মাঝখানে একটা কথা বলেই রাখি, ভার্বটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইংরেজিতে কথা বলতে গেলে তোমার ভার্ব ছাড়া কোনো গতি নেই, সোজা কথা। সুতরাং ভার্ব সম্বন্ধে যদি তোমার অভিজ্ঞতা কম থাকে, তুমি ইংরেজি দুর্বল হবা। তাই ভার্বটা ভালো মতো শিখতে হবে, জানতে হবে এবং এই সম্বন্ধে অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। বিভিন্ন ভার্ব সম্পর্কে জ্ঞানটা তোমাদের রাখতে হবে। তো আমরা আগে দেখি। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, ক্রিয়াপদ বলে। অর্থাৎ যে শব্দগুলো দিয়ে তুমি কোনো প্রকার কাজ করা বোঝাবে, কাজ হওয়া বোঝাবে, সেগুলি হচ্ছে ভার্ব। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে গো, আই গো, আমি যাওয়া, আই গো টু স্কুল। উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই, ঘুমানো। ইউ সেল দিস পেন, তুমি এই কলমটি বিক্রি করো। দে রান এ রেস, তারা একটি দৌড় প্রতিযোগিতা দেয়। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। উই গিভ রেসপেক্ট দ্য এল্ডার্স, আমরা বড়দের সম্মান করি বা সম্মান দেই। উই ইট টু লিভ, আমরা খাওয়ার জন্য বাঁচার জন্য খাই। দে বাই এ ফুটবল, তারা একটি ফুটবল ক্রয় করে বা কেনে। উই ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালে হাঁটি। আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। এখানে একটা জিনিস খেয়াল করো, ভার্ব কোনগুলো আমি দেখাই দিলাম। ভার্ব হচ্ছে এইগুলো। গো অর্থ হচ্ছে যাওয়া, স্লিপ অর্থ হচ্ছে ঘুমানো, সেল অর্থ হচ্ছে বিক্রয় করা, রান হচ্ছে দৌড়ানো, প্লে অর্থ খেলা করা, গিভ অর্থ দেওয়া, ইট অর্থ কি খাওয়া, লিভ অর্থ বাস করা বা বেঁচে থাকা, বাই অর্থ কেনা, ওয়াক অর্থ হাঁটা, সি অর্থ দেখা, রাইট অর্থ হচ্ছে লেখা। এই যে এগুলো হচ্ছে ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ, এগুলো দ্বারা এখানে কাজ করা বোঝাচ্ছে। ওকে, ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হার্ট বা হৃদয় বলা হয়। আমি এর আগেও বলেছি তোমাদেরকে, ভার্ব ছাড়া সাধারণত কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। ব্যতিক্রম সব কিছুতেই রয়েছে, এই ভার্বেও রয়েছে। হ্যাঁ, পৃথিবীতে কয়েকটা হাতে গোনা কয়েকটা সেন্টেন্স রয়েছে যেগুলোর মধ্যে কোনো ভার্ব নেই। ঠিক আছে, কিন্তু প্রতিটা সেন্টেন্সে ভার্ব থাকবেই, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া কোনো সেন্টেন্স সাধারণত হয় না। সেজন্য এটাকে হার্ট বলা হয়। কিসের? একটা সেন্টেন্সের হার্ট বলা হয় তোমার এই ক্রিয়াপদ মানে ভার্বটাকে। ঠিক আছে, আচ্ছা। এরপর কাইন্ডস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রকারভেদ। আমাদের ভার্বগুলো কত প্রকার সেটা একটু আমরা দেখব। আমি এখন যে ছকটা তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি সেই ছকটা হচ্ছে মূলত প্রধান ছক। হ্যাঁ, আগে আমি ছকটা তোমাদের দেখিয়ে নিই, তারপর কথাটা বলছি। ভার্ব হচ্ছে মূলত 2 প্রকার, 2 হ্যান্ডস। একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ফাইনাইট ভার্বেরও আবার 2টো হ্যান্ড রয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। প্রিন্সিপালটা কি সেটা আমরা পরে আলোচনা করছি, এবং অক্সিলিয়ারিটা কি সেটাও আমরা পরে আলোচনা করব। প্রিন্সিপাল, অক্সিলিয়ারি। আবার প্রিন্সিপালকে ভাগ করা হয়েছে 2টো ভাগে, আবার একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অক্সিলিয়ারিকেও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেলস। ওকে, ওদিকে নন ফাইনাইটকে ভাগ করা হয়েছে 3 ভাগে। নন ফাইনাইট প্রধানত 3 প্রকার, একটা হচ্ছে পার্টিসিপল, একটা হচ্ছে জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে,
আবার পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার না, কিন্তু এগুলো টেন্স। এটা হচ্ছে পার্টিসিপলের ভাগ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। তো আমি এখানে ফাইনাইট ভার্বগুলোকে আলাদা করে একটা কালার এবং নন ফাইনাইটগুলোকে একটা আলাদা করে কালার দেওয়ার কারণটা হচ্ছে আমরা মোটামুটি ক্লাস 5 পর্যন্ত আমাদের এই ফাইনাইট ভার্ব সম্পর্কে জানলেই কিন্তু হবে। নন ফাইনাইটের তেমন কোনো প্রয়োজন বা ব্যবহারটা আমরা খুব কমই করব। সেজন্য খুব কম বলতে লাগবে না তা না, লাগবে অবশ্যই, তবে একদম যথোপযুক্তভাবে এগুলোর ব্যবহারটা আমাদের কম লাগবে ক্লাস 5 পর্যন্ত। জানি না ইন ফিউচার ক্লাস 5-এ লেখাপড়াটা কেমন হয়, উই ডোন্ট নো, বাট আশা করছি এতটুকু পর্যন্ত যা দেখলাম সেজন্য। পড়ালেখা সিস্টেম নিয়ে তো কিছু বলা হচ্ছে না, এডুকেশন সিস্টেম যে কোনো সময় চেঞ্জ হতে পারে, তবে যতটুকু আমার জানার বিষয় এবং আমি জেনেছি এ পর্যন্ত আমার শিক্ষকতা জীবনে, সেটা হচ্ছে তোমাদের এই ফাইনাইট ভার্বটাই ভালো যদি তোমরা যদি জানো, তাহলে কিন্তু নন ফাইনাইটটা জানতে তোমাদের মোটেও কষ্ট হবে না। অর্থাৎ এটার ব্যবহারটা তোমাদের অত মনোযোগ সহকারে বা অত প্রধানভাবে না শিখলেও চলবে। তোমরা যদি এটার ব্যবহারটা শিখো তাহলে এর ব্যবহারগুলো তোমরা অটোমেটিক্যালি কিন্তু শিখে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ভার্বের প্রধান ছক। এই ভার্বের এই প্রধান ছকটা একটু ফলো করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান ছক। ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট দুই ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপালকে দুই ভাগ রয়েছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারিকে ভাগ করা হয়েছে 2 ভাগে, প্রাইমারি, মডেলস। নন ফাইনাইটকে ভাগ করা হয়েছে 3 ভাগে, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। আবার পার্টিসিপলকে ভাগ করা হয়েছে 3 ভাগে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, এবার দেখো আমরা মূলত নিচের ভার্বগুলো সম্পর্কে শিখব। ঠিক আছে, আমরা মূলত নিচের এই ভার্বগুলো সম্বন্ধে শিখব। ভার্বের প্রয়োজনীয়তা অনুযায়ী আপাতত দেখো এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ভার্ব শেখার জন্য। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই দুটো সম্বন্ধে আমাদের জানতে হবে, জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো কাজ তেমন নেই, এগুলো জাস্ট সব ভার্বগুলোরই মাথা বলতে পারে। ঠিক আছে, আমাদের মাথার সঙ্গে কোনো কাজ নেই, আমাদের তার হাত পাগুলো, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা কাজ করব সেই হাত পাগুলো দিয়ে আমাদের কাজ। তারপর আমাদের ফাইনাইট সম্বন্ধে জানতে হবে, নন ফাইনাইট সম্বন্ধে জানতে হবে, জাস্ট মূল ভাগটার সম্বন্ধে। অ্যাকশন ভার্ব সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে অ্যাকশন ভার্বস বা প্রিন্সিপাল ভার্ব। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে প্রিন্সিপাল ভার্বটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি অ্যাকশন ভার্বস। এরপর জানতে হবে অক্সিলারি ভার্ব সম্পর্কে, খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এরপর আছে লিঙ্কিং ভার্বস, এটা আমরা দেখবো লিঙ্কিং ভার্বসটা আসলে কি। অনেকের এই ভার্বগুলোর সম্বন্ধে অভিজ্ঞতা না থাকার কারণে, অর্থাৎ 6, 7, 8, 9, 10 এর অনেক ছাত্রছাত্রীর সাথে এ ব্যাপারে আমার যতটুকু জানাশোনা বা যতটুকু দেখার সুযোগ হয়েছে, তাদের কিন্তু এই ভাব সম্পর্কে অত বেশি ক্ষমতাটা অর্জিত হয় না। অর্থাৎ তারা গুরুত্ব সহকারে আসলে দেখেনি, তারা মনে করছে শুধু রাইট ফর্ম ভার্বস পড়ে গেলে হয়ে যাবে, এই ধরনের মনে করে আর কি। চাই তোমরা এখন থেকে ছোটবেলা থেকেই এই ভার্বটা সম্বন্ধে ভালো মতো অভিজ্ঞতা অর্জন করো। তোমরা উপরে অর্থাৎ উপরে 4, 5, 6, 7 অর্থাৎ যতটুকু উপরে যাও না কেন, ইংরেজি শেখার ক্ষেত্রে ভার্বের গুরুত্ব জীবনেও কমবে না। ঠিক আছে, অর্থাৎ লেখাপড়ার সাথে যদি যুক্ত থাকো তোমাকে অবশ্যই এটা ভালো মতো জানতে হবে, এই ভার্ব সম্পর্কে ভালো মতো আইডিয়া তোমার থাকতে হবে। ওকে, এবার আসো ফাইনাইট ভার্বটা কি। আমরা অর্থাৎ এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলোর প্রধান ভাগগুলো আসলে এগুলো কাকে বলে, এগুলো দেখতে কেমন, সেগুলো সম্পর্কে আমরা মূলত আজকে জানবো। ঠিক আছে, মাঝখানে অক্সিলারি ভার্বস এবং প্রিন্সিপাল ভার্বসগুলো যে প্রকারভেদটা আমি বলেছি, প্রিন্সিপাল ভার্ব 2 ভাগে বিভক্ত, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডেলস। এগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, ওকে। ফাইনাইট ভার্ব কাকে বলে? সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্বের বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। তোমরা যারা বাংলা ব্যাকরণ পড়বে, সেই বাংলা ব্যাকরণে তোমরা দেখবা যে সমাপিকা ক্রিয়া অর্থাৎ ক্রিয়া 2 ভাগে বিভক্ত, সমাপিকা, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, তো ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব, ভালো করে খেয়াল করো, যে ভার্ব নিজেই একটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে বা একটি সেন্টেন্স পূর্ণাঙ্গভাবে গঠন করতে পারে, তাকে ফাইনাইট ভার্ব বলে বা সমাপিকা ক্রিয়া। কথাটার মধ্যেও কিন্তু অর্থটা লুকিয়ে আছে। সমাপিকা মানে আমি সমাপন করি, সমাপ্ত করি। হ্যাঁ, একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্বই গুরুত্বপূর্ণ, এরা মেইন ভার্ব হিসেবে বিবেচিত। অর্থাৎ ফাইনাইট ভার্বগুলো মূলত মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ হিসেবে বিবেচিত হয় ফাইনাইট ভার্বগুলো। সেজন্য একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্বই যথেষ্ট, একটা ফাইনাইট ভার্বই গুরুত্বপূর্ণ, তাকে প্রধান করেই কিন্তু সেন্টেন্সটি গঠিত হয়। আমরা একটি কিছু উদাহরণ দেখি, তাহলে জিনিসটা বুঝবো। যেমন আই ইট রাইস, আমি অলরেডি কালার দিয়ে সেটা দেখিয়েও দিয়েছি কোনগুলো ফাইনাইট ভার্ব। I eat rice, they catch fish, we help the helpless people, they are playing football, Shima will draw the picture. Okay, এখানে I eat rice, এখানে eat, catch,
হেল্প, প্লে, ড্র, এগুলো সবগুলোই, আর, উইল, এগুলো সবগুলোই কিন্তু ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এরা প্রত্যেকেই কিন্তু স্বাধীনভাবে নিজেই একটি সেন্টেন্স গঠন করতে পারে, অন্য কোনো সেন্টেন্সে অন্য কোনো ভার্বের সহায়তা এদের লাগে না। ঠিক আছে, সেজন্য এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। ওকে, এবার আসো নন ফাইনাইট ভার্বটা আসলে কি জিনিস, অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, নন ফাইনাইট ভার্বটা কাকে বলে? ফাইনাইট ভার্ব যেমনটা আমরা দেখেছি যে এখানে কি বলেছি, নিজেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে বা একটি সেন্টেন্স পূর্ণভাবে গঠন করতে পারে। এবার তাহলে নন ফাইনাইট ভার্বটা কি দেখবো? পারে না। যে ভার্ব নিজে কোনো একটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না বা একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে পারে না, তাকেই নন ফাইনাইট ভার্ব বলে। এরা এক বা একাধিক একটি সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ এরা একটি সেন্টেন্সে এক বা একাধিক, অর্থাৎ এক বা একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে একটা সেন্টেন্সে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে কয়টা? একটা। আমি এর আগে বলেছি তোমাদেরকে, তাই না? আচ্ছা, নন ফাইনাইট ভার্বগুলো দেখতে একটু কেমন আমরা একটু দেখি। যেমন উই ইট টু লিভ, এই যে টু লিভ, এই টু লিভটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। আমি এর আগে নন ফাইনাইট ভার্বের ভাগ দেখিয়েছিলাম, সেখানে লাস্টে দেখেছি। তো নন ফাইনাইট ভার্বকে কয় ভাগ করা হচ্ছে? 3 ভাগে। একটা হচ্ছে পার্টিসিপল, একটা জিরান্ড, এটা ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু লিভ এটা হচ্ছে ইনফিনিটিভ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই সুইমিংটা হচ্ছে ওই যে আমি পার্টিসিপল তোমার জিরান্ড বলেছিলাম, সেই জিরানটাই হচ্ছে এখানে সুইমিংটা। ঠিক আছে, অর্থাৎ যেগুলো একাধারে তোমার ভার্ব এবং নাউন হিসেবে কাজ করবে সেগুলো হচ্ছে জিরান্ড অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলো আমরা যখন আবার সময় পেলে আমি ওই নন ফাইনাইটের উপর একটা ক্লাস নেব, এটা তোমরা দেখবা, এটা সম্বন্ধে জানা দরকার। হ্যাঁ, হয়তো আমরা তো জানার জন্যই শিখি, তাই না? আমাদের শেখার মূল উদ্দেশ্য হচ্ছে জানা, তো আমরা জানার জন্য সেই ক্লাসটা আমি করব। যাই হোক, তো এই সুইমিংটা হচ্ছে এখানে জিরান। আই ওয়ান্ট টু সি, এই যে টু সিটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। অ্যান্ড সেটিং সান, এই সেটিং সানটা হচ্ছে এখানে পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই যে বিষয়টা এখানে, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে জিরান, এটা হচ্ছে ইনফিনিটিভ এবং এটা হচ্ছে পার্টিসিপল। তো এই যে এগুলো টু লিভ, সুইমিং, টু সি, সেটিং, এরা নিজে একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে পারে না, শুধুমাত্র একটি সেন্টেন্সে বসে অর্থের গুরুত্ব প্রকাশ করে। যেমন এখানে ওয়ান্ট, এই ওয়ান্টটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু সি, ওয়ান্ট চাওয়া, এখানে চাওয়াটা হচ্ছে মূল ভার্ব বা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। এখানে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ইজটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে চিনবো। আমরা যাচ্ছি সামনে। এটা এখানে প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করেছে, মেইন ভার্বের মতো কাজ করেছে, যদিও সেটা অ্যাকশন ভার্ব না, অ্যাকশন ভার্ব হিসেবে কাজ করেনি, কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করেছে বিধায় এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে অর্থাৎ ফাইনাইট হিসেবে রয়েছে। এটাও ফাইনাইট। আর এখানে ইট, খাওয়া, এই খাওয়াটা হচ্ছে এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল, তিনটাই প্রিন্সিপাল ভার্ব। তো এইগুলো তাহলে একটা সেন্টেন্সে বসছে। এখন এদিকে দেখো, আমি বললাম যে একের অধিক থাকতে পারে। এখানে টু সি একটা আছে, আবার সেটিং একটা আছে, দুটো নন ফাইনাইট আছে, বাট ফাইনাইট কিন্তু কটা? একটা। আই ওয়ান্ট একটা ফাইনাইট, বাট টু সি, সেটিং, এই দুটোই কিন্তু তোমার নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা কোনো জায়গায় বুঝতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, প্লিজ আমাকে কমেন্টে জানাবা। তোমরা হয়তো না জানাতে পারলো, তোমাদের বাবা মাকে দিয়ে হলো আমাকে কমেন্টে জানাবা যে স্যার এটা বুঝে নেই, প্লিজ আরেকবার যদি আপনি আমাকে বুঝাই দিতেন। আমি কিন্তু তোমাদের কমেন্টেই বুঝিয়ে দেবো সেটা কিভাবে হলো, সেটা কিভাবে কি জন্য বোঝো নাই, হ্যাঁ, এবং কোথায় কি গরমিল ছিল সেটা আমি তোমাদের কমেন্টে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসো অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নেই। অ্যাকশন ভার্বগুলো আমরা কীভাবে চিনবো বা প্রিন্সিপাল ভার্বগুলো আমরা কীভাবে চিনবো? যে ভার্বে এই নিজস্ব অর্থ আছে, একদম তোমাদের মতো করে আমি এই সংজ্ঞাগুলো লিখেছি যাতে মনে থাকে। যে ভার্বে নিজস্ব অর্থ আছে, তোমরা হয়তো মেন কোনো বইয়ে দেখলে হয়তো সেরকম নাও পেতে পারো, তবে এটা ভালো করে দেখো যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং নিজেই কোনো সেন্টেন্সকে গঠন করতে পারে, অন্য কোনো ভার্বের সাহায্য লাগে না, তাকেই অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলে। ঠিক আছে, আমরা একটু উদাহরণগুলো দেখি। যেমন আই ইট রাইস, দ্য ক্যাচ ফিশ, উই হেল্প দ্য হেল্পলেস পিপল, দ্য প্লে ফুটবল। আমি ভাত খাই, তারা মাছ ধরে, আমরা অসহায় লোকদের সহায়তা করি,
এবং তারা ফুটবল খেলে। এই যেখানে ইট, ক্যাচ, হেল্প, প্লে, ইট, ক্যাচ, হেল্প, প্লে, এদের নিজস্ব অর্থ আছে। এদের অর্থ আছে, দেখো, ইটা তো খাওয়া, ক্যাচ তো ধরা, হেল্প তো সাহায্য করা, প্লে তো খেলা করা। এগুলো প্রত্যেকের কিন্তু নিজস্ব অর্থ আছে এবং এরা প্রত্যেকেই স্বাধীনভাবে নিজেই একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে পারে। বিধায় এদেরকে কি বলা হয়? অ্যাকশন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলা হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, এবার আসো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া কাকে বলে? অক্সিলারি ভার্বের বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মুখ্য ক্রিয়া বা প্রধান ক্রিয়া। ওকে, যে ভার্বের নিজস্ব অর্থ নেই, ওই যে বললাম প্রিন্সিপাল ভার্বের ঠিক উল্টোটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যে ভার্বের নিজস্ব অর্থ নেই এবং নিজে কোনো সেন্টেন্সকে গঠন করতে পারে না, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বকে সাহায্য করতে পারে, ঠিক আছে? এদের একটা বৈশিষ্ট্য আছে কিন্তু, তাই না? অর্থাৎ এরা নিজেদের কোনো অর্থ নেই, ঠিক আছে, নিজে কোনো সেন্টেন্স গঠন করতে পারে না, ঠিক আছে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বকে সাহায্য করতে পারে, ঠিক আছে? অর্থাৎ অক্সিজেনের মতো, অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে, ঠিক আছে না? আচ্ছা, অক্সিজেনের মতো, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে অক্সিজেনের মতো আমরা বলতে পারি। তাকে অক্সিলারি ভার্ব বলে যে ভার্বগুলো নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্য প্রিন্সিপাল ভার্বকে একটি সেন্টেন্স গঠন করতে সহায়তা করে। যেমন আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস, এখানে আই অ্যাম ইটিং রাইস, খেয়াল করেছো? এখানে কিন্তু ইটটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব এবং একে হেল্প করেছে কে? অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। দে উইল ক্যাচ ফিশ, এখানে উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যাচ প্রিন্সিপাল ভার্ব। উই আর হেল্পিং দ্য হেল্পলেস পিপল, দেখো এখানে অক্সিলারি ভার্ব, হেল্পটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দে ক্যান প্লে ফুটবল, ওকে, দে ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। এখানে ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্লেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। উই আর হেল্পিং দ্য হেল্পলেস পিপল, আমরা অসহায় লোকদের সাহায্য করছিলাম। তাহলে এখানে ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হেল্পটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সোজা কথা, এই প্রিন্সিপাল ভার্বগুলোকে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো হেল্প করতে বসেছে। এদের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। আমরা যদি এর অর্থ চিন্তা করি, এর অর্থ হচ্ছে হওয়া। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আই এম ইটিং রাইস, আমি হয়ে ভাত খাচ্ছি, এটা কি হবে? হবে না। তার মানে এখানে এর কোনো অর্থ নেই। হ্যাঁ, ক্যান এর কোনো অর্থ নেই। দে ক্যান প্লে ফুটবল, তারা পারে খেলা করে, এটা কি হবে? হবে না। তারা খেলা করতে পারে। উই আর হেল্পিং পিপল, ওয়ার মানে ছিল বোঝায়, তো আমরা ছিলাম সাহায্য করছি, হবে না। দ্য উইল ক্যাচ ফিশ, উইলের নিজস্ব কোনো এমনি অর্থ নেই। উইল অর্থ আমরা যদি নাউন চিন্তা করি ইচ্ছা বোঝায়, আবার হবেও বোঝায়। তো দে উইল ক্যাচ ফিশ, তারা হবে মাছ ধরে, হবে? হবে না। তারা মাছ ধরবে, এটা হবে, কিন্তু তারা ধরবে মাছ, তারা হবে মাছ ধরবে, হবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এগুলো এই যে প্রিন্সিপাল ভার্বগুলোকে সহায়তা করার জন্য বসছে, বিধায় এদের হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে অ্যাম, উইল, অর, ক্যান এরা অক্সিলারি ভার্ব, কারণ এরা শুধু প্রিন্সিপাল ভার্ব। যেমন ইট, ক্যাচ, হেল্প, প্লে এদেরকে সহায়তা করেছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করতে। এটা বর্ণনা আমি আগেও দিয়ে দিয়েছি, সেজন্য ওই লেখাটার হয়তো এখানে এখন আর ইয়া হচ্ছে না, সেম কথাটা আমি বলে ফেলেছি আগে। তার মানে কি, অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যে ভার্বগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, ঠিক আছে, কিন্তু নিজে কোনো সেন্টেন্স গঠন করতে পারে, ঠিক আছে, কিন্তু এরা শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বকে বা অ্যাকশন ভার্বকে সহায়তা করতে পারে, ঠিক আছে, অক্সিজেনের মতো। অর্থাৎ নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে। অক্সিজেন ছাড়া কিন্তু আগুন জ্বলে না, জানো তো সেটা? আচ্ছা, না জানলে আজকে জেনে নিলা এবং সেটাকে আবার তোমরা জাজ করে দেখবা, আবার তোমরা সেটাকে পরীক্ষা করে দেখবা স্যার যে কথাটা বলেছে এটা কি ভুল। হ্যাঁ, অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তাহলে বাকি দুটা যে গ্যাসগুলো আছে সেগুলো সম্বন্ধে বলে দিই। হাইড্রোজেন গ্যাস কিন্তু নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে না। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সে নিজেও জ্বলে না, সে অন্যকে জ্বলতে সাহায্যও করে না, ঠিক আছে? আমি তিনটা গ্যাসের বর্ণনাটা মাঝখানে দিয়ে দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। ওকে, একটা নতুন তথ্য পেয়ে গেলাম। এবার আসো লিঙ্কিং ভার্ব, যেটা সম্বন্ধে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে লিঙ্কিং ভার্বটা আসলে কি। লিঙ্কিং ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বিশেষত প্রাইমারি অক্সিলারি যেগুলো আমরা শিখবো কিছুক্ষণ পরে, প্রাইমারি অক্সিলারি কোনগুলো সেটা আমরা জানবো। সে প্রাইমারি অক্সিলারিগুলো যখন প্রিন্সিপাল ভার্বের মতো আচরণ করে, হ্যাঁ ভালো করে খেয়াল করো, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো যখন প্রিন্সিপাল ভার্বের মতো আচরণ করে তখন তাদের লিঙ্কিং ভার্ব বলে। এরা কোনো অ্যাকশন বা কাজ করে না, কিন্তু এরা শুধুমাত্র একটি সেন্টেন্সে অন্য ওয়ার্ডগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে মাত্র। অর্থাৎ অন্য ওয়ার্ডগুলো যাতে ছেড়াবেড়া না হয়ে যায়, অন্য ওয়ার্ডগুলো যাতে বিচ্ছিন্ন না হয়ে যায়, হ্যাঁ, সেজন্য কিন্তু এই লিঙ্কিং ভার্বগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এরা কিন্তু কোনো অ্যাকশন করে না, কোনো কাজ করে না কিন্তু।
এই যে প্লে, গো, কাম, রাইট, রিড এগুলোর মতো কিন্তু কোনো কাজ করে না। দেখলে বুঝতে পারবা। যেমন আই এম এ স্টুডেন্ট, হি ওয়াজ মাই টিচার, I have a pen, a pencil and an eraser. We had a cow. I am a student. আমি হই একজন ছাত্র। He was my teacher. তিনি ছিলেন আমার শিক্ষক। I have a pen, a pencil and an eraser. আমার একটা কলম, একটা পেন্সিল এবং একটা ইরেজার আছে। We had a cow. আমাদের একটা গরু ছিল। খেয়াল করে দেখো, am, was, have, had এগুলো সবগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। আমি কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ে আসছি, এরা কিন্তু অক্সিলারি ভার্ব, কিন্তু এরা এখানে অক্সিলারি ভার্বের মতো কিন্তু কাজ করেনি, এরা কাজ করেছে প্রিন্সিপাল ভার্বের মতো। খেয়াল করো, এদের যে শর্ত হয়ে গেছে কিন্তু এখন এদের যে শর্ত আছে। আমি এর আগে দেখিয়েছিলাম কি আই এম ইটিং রাইস, আমি হই ভাত খাচ্ছি হবে না, কিন্তু এখানে আমি হই একজন ছাত্র। খেয়াল করেছো? তার মানে এখানে এম এর অর্থ আছে, এখানে ওয়াজ এর অর্থ আছে যে হি ওয়াজ মাই টিচার, তিনি ছিলেন আমার শিক্ষক। এখানে কিন্তু ওয়াজ এর অর্থ আছে ছিল। আই হ্যাভ এ প্যান, এখানে হ্যাভ এর অর্থ হচ্ছে আছে, আমার আছে। উই হ্যাড এ কাউ, আমাদের একটা গরু ছিল, এখানে হ্যাড অর্থ হচ্ছে ছিল। কিন্তু এই হ্যাড, হ্যাভ এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে যখন বসে তখন এদের কোনো অর্থ থাকে না। আর যখন অর্থ থাকে তখন এরা হয়ে যায় কি ভার্ব? লিঙ্কিং ভার্ব হয়ে যায়। এখানে অ্যাম, ওয়াজ, হ্যাভ, হ্যাড এরা মূলত অক্সিলারি ভার্ব, কিন্তু এরা এখানে এদের অর্থ প্রকাশ করেছে বিদায় এদেরকে এখানে লিঙ্কিং ভার্ব বলা হবে। আশা করি না বোঝার মতো কিছু বলেনি, তোমরা আশা করি বুঝতে পারছো। তারপরে যে বললাম সেম কথা, যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই অবশ্যই জানাবা। আচ্ছা, এবার আসো প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বের প্রকারভেদটা কি, কাইন্ডস অফ প্রিন্সিপাল অর অ্যাকশন ভার্ব। ওকে, প্রিন্সিপাল বা অ্যাকশন ভার্ব মূলত দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আমি দেখিয়েছিলাম যে সেই যে ছকটা প্রথমে দেখিয়েছিলাম সেটাতে প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। প্রশ্ন হচ্ছে এরা কি জিনিস, দেখতে কেমন, দেখি একটু। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে বাংলায় বলে সকর্মক। সকর্মক কি সেটা আমরা দেখব। যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে, একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে, একটা উদ্দেশ্য বা একটা কর্ম থাকবে। যেমন দ্য মেক আ বাস্কেট, তারা একটা ঝুড়ি তৈরি করে, এখানে কিন্তু তারা তৈরি করে, মেক এটা একটা প্রিন্সিপাল ভার্ব, ইট এটা একটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু আমি যদি দ্য মেক পর্যন্ত থেমে যেতাম তাহলে কিন্তু কাজ শেষ। দ্য মেক তারা তৈরি করে, এখন একটা প্রশ্ন থেকে যায় না, কি তৈরি করে, কি তৈরি করে, কি তৈরি করে? হ্যাঁ, কি তৈরি করে? বাস্কেট তৈরি করে। এই বাস্কেটটা হচ্ছে এখানে একটা অবজেক্ট, উদ্দেশ্য। তারা তৈরি করে, কি তৈরি করে? বাস্কেট তৈরি করে। উইট রাইস, আমি যদি বলতাম উইট আমরা খাই, কি খাই? উইট ওয়াটার হতো, উইট অ্যাপেল হতে পারতো, হ্যাঁ, উইট যে কোনো কিছু খাবার একটা নাম দিয়ে দিলাম, উইট বার্গার হতে পারতো। এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে না, উইট আমরা খাই, কি খাই, কি খাই, কি খাই? রাইস খাই, ভাত খাই। এই রাইসটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে যে প্রিন্সিপাল ভার্বগুলোর এরকম একটা একটা অবজেক্ট থাকবে সেগুলোকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে মেক আর ইট এই দুটো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন আমি যদি বাস্কেটটাও যদি না দেই, রাইসটা যদি না দেই, শুধু যদি বলি দ্য মেক উই ইট, তাহলে কিন্তু মেক আর ইট দুটাই হয়ে যাবে ইনট্রানজিটিভ। সেজন্য আমরা আগে ইনট্রানজিটিভটা দেখি কেমন। ইনট্রানজিটিভ হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, কোনো অবজেক্ট বা কর্ম থাকে না, ঠিক আছে। দ্য প্লে ফুটবল, দ্য প্লে ইন দ্য ফিল্ড, দ্য প্লে ইন দ্য ফিল্ড তারা মাঠে খেলে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। দ্য ট্রেন কামস, ট্রেনটি আসে। দ্য প্লে ইন দ্য ফিল্ড, আমি যদি প্লে পর্যন্ত রেখে দিতাম দ্য প্লে তারা খেলা করে, খেলা করে, খেলা করে, কি খেলা করে, কি খেলা করে? যদি বলতাম হ্যাঁ ফুটবল খেলা করে, ওই ফুটবলটা তখন কি হইতো? অবজেক্ট হতো। কিন্তু আমি এখানে ফুটবল দিইনি, কি দিয়েছি? ইন দ্য ফিল্ড। তাহলে ইন দ্য ফিল্ডটা কিন্তু এখানে অবজেক্ট না, এটা হচ্ছে একটা এক্সটেনশন, একটা যোগ করেছি, মাত্রা যোগ করেছি, ঠিক আছে। আমি যদি বলতাম দ্য প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে ওই ফুটবলটা হতো এখানে অবজেক্ট, তখন এই প্লেটা হতো ট্রানজিটিভ। বাট এখানে এখন প্লেটা হচ্ছে ইনট্রানজিটিভ, বিকজ এটা কোনো অবজেক্ট নেই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। পাখিরা ওড়ে বললে কিন্তু আমার কাজটা হয়ে যায়, পাখিরা এমনিতেই আকাশে ওড়ে, আমার এটা না বললেও চলতো, তাই না? তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে একটা এক্সটেনশন। তাই এই ফ্লাইটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ। দ্য ট্রেন কামস, এখানে তো নাই টোটালি, আমি কাকে ধরবো? সুতরাং বুঝতে পারছো এই কামসটা হচ্ছে এখানে কি? ইনট্রানজিটিভ। আমি যদি বলতাম কি বলে এটাকে, হি কামস টু হেল্প মি, টু হেল্প মি, এখানে ধরে নেওয়া যেত যে আমাকে সাহায্য করার জন্য আসছে, সে আসে
হ্যাঁ, সে আসে, কেন আসে? সে আমাকে সাহায্য করার জন্য আসে। এখানে একটা আমি অর্থ খুঁজে পেতাম। কিন্তু আমি যখন বলতাম যে দ্য ট্রেন কামস, আমি যদি বলি দ্য ট্রেন কামস প্ল্যাটফর্ম নাম্বার 1, দ্য ট্রেন কামস প্ল্যাটফর্ম নাম্বার 1, এখানে প্ল্যাটফর্ম নাম্বার 1টাই তখন আমার কি হতো? একটা অবজেক্ট হিসেবে পরিগণিত হতো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন মনে করো এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভের বিষয়টা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। ট্রানজিটিভ ভার্ব বা ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ দুটোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বগুলোর একটা অবজেক্ট থাকবে সেটা হবে ট্রানজিটিভ, যে প্রিন্সিপাল ভার্বগুলো কোনো অবজেক্ট থাকবে না সেটা হবে ইনট্রানজিটিভ। আমি দ্য প্লে, বার্ডস ফ্লাই, দ্য ট্রেন কামস পর্যন্ত রেখে দিতে পারতাম। এটা জাস্ট আমি তোমাদেরকে এক্সটেনশন কী জিনিস সেটা বোঝানোর জন্য এটা অ্যাড করেছি। তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ বিষয়টা আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। অবজেক্ট এই বিষয়টা সম্বন্ধে তোমাদের আর একটু জানতে হবে। অবজেক্ট হচ্ছে কর্ম, হ্যাঁ, অবজেক্ট হচ্ছে কর্ম, একটা উদ্দেশ্য, কি কাজ, কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টটা সাধারণত পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো কাইন্ডস অফ অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়াপদ কোনগুলো। সাহায্যকারী ক্রিয়াপদ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মডেলস। প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে কি মডেলস। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারিগুলো কি? প্রাইমারি অক্সিলিয়ারিগুলো হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে মূল ভার্বকে পরিবর্তন করে দেয় তাদেরকে প্রাইমারি অক্সিলিয়ারি বলে। ঠিক আছে? ভালো করে খেয়াল করো। তোমাদের এই ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু দয়া করে এই ভিডিওটা পুরোপুরি দেখবা এবং যতবার পারো ততবার দেখবা। তোমাদের লাইফে যতবার তোমরা দেখবা ততবারই তোমাদের লাভ হবে। ঠিক আছে? কোনো ক্ষতি এই ভিডিওটাতে তোমাদের নেই। 100% তোমাদের লাভই হবে এই ভিডিওটা সবসময় তোমরা যদি দেখো। ঠিক আছে? এটা আমি তৈরি করেছি, নট লাইক দ্যাট। এটা আমি তৈরি করেছি বলে যে তোমাদের বারবার দেখতে হবে, নট লাইক দ্যাট। আমি বলতেছি বিধায় যে দেখতে হবে তাও না। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ক্লাসের যে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এটাকে খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবা। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে মূল ভার্বটাকে পরিবর্তন করে দেয় তাকেই মূলত প্রাইমারি অক্সিলিয়ারি বলে। আমরা উদাহরণগুলো দেখি। যেমন আই এম ইটিং রাইস, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ প্লেড ফুটবল, উই আর ক্যাচিং ফিশ। ভালো করে খেয়াল করো। আই এম ইটিং রাইস, আই এম যখন বসছে ইটটা কিন্তু আর ইট থাকলো না, এটার সাথে একটা ল্যাস যুক্ত হয়েছে, ল্যাসটা হচ্ছে আইএনজি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হি হ্যাজ ডান করলাম মানে কি, এখানে ডুটা ডু থাকলো না, কি হয়ে গেল? ডান হয়ে গেল। স্ট্রং ভার্ব মনে আছে? ডু, ডিড, ডান আমরা করেছিলাম স্ট্রং ভার্ব। তো ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে গেছে এখন এটা। হ্যাঁ, এটা ডু থাকতে দেয়নি, ডান হয়ে গেছে। আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে হ্যাভ থাকার কারণে প্লে থাকা যায় না, আর প্লেড ইডি যুক্ত হয়েছে, হ্যাঁ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। উই আর ক্যাচিং ফিশ, এখানে ওয়ার থাকার কারণে ক্যাচ আর ক্যাচ থাকে না, তার সাথে একটা আইএনজি যোগ হয়ে গেছে, তার মানে কি একটা ল্যাস যুক্ত হয়েছে। অর্থাৎ সোজা কথা, যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে এই মূল ভার্বটাকে পরিবর্তন করে ফেলবে, যে ইটিং, হ্যাঁ, ডান, প্লেড, ক্যাচিং, এগুলোকে পরিবর্তন করে ফেলেছে না। সুতরাং যেগুলো পরিবর্তন করে ফেলবে সেগুলোই হচ্ছে কি প্রাইমারি অক্সিলিয়ারি। আর প্রাইমারি অক্সিলিয়ারি একদম হাতে গোনা, একদম লিখে নিতে পারো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মূলত এইগুলোই হচ্ছে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই আটটা অক্সিলিয়ারি ভার্বগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একদম মুখস্থের জিনিস। ঠিক আছে? এবং এই প্রাইমারি অক্সিলিয়ারি কিন্তু আবার লিঙ্কিং ভাব হিসেবে কাজ করতে পারে, কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম, মনে আছে? ওকে, এবার আসো মডেলস কি জিনিস। যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে মূল ভাবকে পরিবর্তন করে না, ওই যে বললাম অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, একটার আর একটা বিপরীত, প্রত্যেকটা এখানে কিন্তু এরকম একই রকম, হ্যাঁ, একটা আরেকটা বিপরীত থাকবে। মডেলসটা হচ্ছে ঠিক প্রাইমারি অক্সিলিয়ারি বিপরীত, অর্থাৎ যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে মূল ভাবকে পরিবর্তন করে না, সোজা কথা করতে পারে না, তাদেরকে বলে কি মডেলস। আমরা একটু উদাহরণগুলো দেখি। যেমন আই শ্যাল হেল্প দ্য পুয়ার, খেয়াল করেছো? আই শ্যাল হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করব। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করে। আই মাস্ট গো টু স্কুল টুডে, আমাকে অবশ্যই আজকে স্কুলে যেতে হবে। উই উইল ক্যাচ ফিশ, আমরা মাছ ধরবো। ভালো করে খেয়াল করো, শ্যালের পরে কিন্তু শ্যাল, ক্যান, মাস্ট, উইল এগুলো সবগুলোই হচ্ছে মডেলস। দেখে এরপরে কিন্তু ভার্বগুলো অক্ষত অবস্থায় আছে, কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে? এখানে কিন্তু এদেরকে কিন্তু শাড়ি কাপড় টাপড় পরাই দিচ্ছে, কিন্তু শাড়ি, প্যান্ট, জামা এগুলো পরাই দিচ্ছে, ল্যাস ট্যাস লাগাই দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু এদেরকে কিছুই করেনি, একদম যেরকম ছিল অক্ষত অবস্থায় কিন্তু রেখে দিয়েছে, তাই না? দেখো, আই শ্যাল হেল্প, হেল্প রয়ে গেছে। হি ক্যান ডু, ডু রয়ে গেছে। আই মাস্ট গো, গো রয়ে গেছে। উই উইল ক্যাচ, ক্যাচ একদম বরাবর রয়ে গেছে। ক্যাচ তো ধরা, গো তো যাওয়া, ডু তো করা, হেল্প তো সাহায্য করা, এগুলো সবগুলোই কিন্তু অক্ষত অবস্থায় রয়ে গেছে, বিধায় এগুলিকে বলা হয় মডেলস। তাহলে মডেলস হচ্ছে এমন অক্সিলিয়ারি ভার্ব যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনো সেন্টেন্সে বসে মূল ভাবকে পরিবর্তন করে না। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যে ভার্বগুলো সম্বন্ধে আলোচনা করলাম সেই ভার্বগুলো সম্বন্ধে আমরা আগামী ক্লাসে
সেই ভার্বগুলোর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এবং রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করার জন্য কিন্তু তোমাদের এই যে ভার্বগুলো আমি এতক্ষণ ধরে তোমাদের দেখিয়েছি, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে অ্যাকশন ভার্ব থেকে শুরু করে, অক্সিলারি ভার্ব থেকে শুরু করে, লিঙ্কিং ভার্ব থেকে শুরু করে, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের যে প্রকারভেদগুলো আমরা পড়েছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমার রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং অবশ্যই অনলাইন ক্লাসগুলোর সাথে যুক্ত থাকবে। এই ক্লাসটা বারবার দেখবে, সেটা আবার তোমাদের প্রতি আমার নির্দেশ ক্রমে অনুরোধ রইল, ঠিক আছে। ওকে, তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।